ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজ আপনাদের জন্য এনেছি ষষ্ঠীপদ্য চট্টোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় কিশোর গোয়েন্দা কাহিনী। এটি কোনো নির্দিষ্ট বই থেকে লেখা নয়, এটি লেখকের নিজস্ব সৃষ্টি। ষষ্ঠীপদ্য চট্টোপাধ্যায় 9 মার্চ 1941 সালে হাওড়া জেলার খুরুট ষষ্ঠীতলায় জন্মগ্রহণ করেন। ষষ্ঠীপদ্য চট্টোপাধ্যায় ছিলেন একাধারে ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও গল্পকার। রহস্য, রোমাঞ্চ কাহিনী, ভৌতিক গল্প, ভ্রমণ কাহিনী লিখতে তিনি ভালোবাসতেন। বাংলা গোয়েন্দা গল্পের মধ্যে তার শ্রেষ্ঠতম গল্প হল পাণ্ডব গোয়েন্দা। চরিত্রটি আজও পাঠকদের মধ্যে জনপ্রিয়। এই কাহিনীতে 5 জন কিশোর কিশোরী কথা বলা হয়েছে। বাবলু, বিলু, ভম্বল ও বাচ্চু বিচ্ছু বিভিন্ন রহস্যের সমাধান করে। কিশোর বয়স থেকেই তার সাহিত্য চর্চা শুরু হয়। ছোটবেলা থেকেই তার অ্যাডভেঞ্চারের প্রতি আগ্রহ ছিল এবং তিনি বিভিন্ন জায়গায় সাধু সন্ন্যাসীর সঙ্গে সময় কাটিয়েছেন। 1961 সাল থেকে তিনি আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় বিভাগের সাথে যুক্ত হন। 1981 সালে তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র পাণ্ডব গোয়েন্দা তাকে পাঠক মহলে বিপুল জনপ্রিয়তা এনে দেয়। তার উল্লেখযোগ্য কিছু রচনাবলী হল পাণ্ডব গোয়েন্দা, চতুর্থ তদন্ত, সোনার গণপতি, হীরের চোখ ইত্যাদি। তিনি 2017 সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তি করেন। 2023 সালের 3রা মার্চ 81 বছর বয়সে প্রয়াত হন এই জনপ্রিয় সাহিত্যিক। আজকের সূত্রধার আমি অয়ন, গল্প পাঠে কোয়েল এবং অন্যান্য চরিত্রে সুরজিৎ, মলয়, অয়ন, মৃগাঙ্ক, জ্যোতি, মৌমিতা এবং সাউন্ড এফেক্টে সুরজিৎ। শুরু করছি আমাদের আজকের গল্প পাণ্ডব গোয়েন্দা। বাবলু, বিলু, ভম্বল 3টি ছেলে, বাচ্চু বিচ্ছু 2টি মেয়ে। এই নিয়ে ওরা 5 জন। আর ওদের সঙ্গে আছে একটা কালো দেশি কুকুর, নাম পঞ্চু। কুকুরটির এক চোখ কানা বলে ওকে ওরা কানা পঞ্চু বলে, আর লোকে ওদের বলে পঞ্চপাণ্ডব। এই 5টি ছেলে মেয়ে এবং ওই কালো কুকুরটি একজোটে সর্বত্র ঘুরে বেড়ায়। এই কজনে কেউ কাউকে ছাড়া থাকে না। যেমনই দস্যি, যেমনই ডানপিটে, আর তেমনই ঠিক লেখাপড়ায়। গ্রীষ্মের ছুটির এক দুপুরে ওরা 5 জনে পঞ্চুকে নিয়ে মিত্তিরদের বাগানে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে পোড়ো ভাঙা একটা বাড়ির কাছে এসে থমকে দাঁড়ালো ওরা। বাড়িটা দোতলা। একদিকের ছাদ নেই, একদিকের দেওয়াল ধসে পড়েছে। একদিকের ছাদে ছোট ছোট বট গাছ, অশ্বত্থ গাছ ইত্যাদি গজিয়েছে। বাড়ির ভেতর আর বাইরেটায় ঘন ঘাস, আগাছা ইত্যাদির বন হয়ে আছে। একটা মস্ত গুলঞ্চ গাছ তার শাখা প্রশাখা নিয়ে বুকে আছে বাড়ির ভাঙা দালানের গায়ে। ওরা 5 জনে সেইখানে এসে বসলো। বাবলু প্যান্টের পকেট থেকে বার করলো 2টো কাঁচা আম। বিলুর সঙ্গে ছিল নুন আর লঙ্কা। ভম্বলের কাছে ছিল একটা ছুরি। তাই দিয়ে আমটাকে কুচি কুচি করে নুন লঙ্কা মাখিয়ে বেশ চুতসই করে একটা চিজ তৈরি করে ফেললো ওরা। বাচ্চু আর বিচ্ছু মেয়ে দুটি নেহাতি ছোট বলে ওরা শুধু চেয়ে চেয়ে দেখতে লাগলো। যখন ভাগ হলো তখন সবার ভাগেই সম পরিমাণে পড়লো। বাচ্চু বিচ্ছু ছোট বলে যে ওদের ভাগে কম পড়লো তা কিন্তু হলো না। আমের কুচি খেয়ে বিলু আর ভম্বল সেই আঁকা বাঁকা গুলঞ্চ গাছের ডালে উঠে ঠেস দিয়ে বসে রইল। বাচ্চু বিচ্ছু শুয়ে গড়াগড়ি দিতে লাগলো ঘাসের উপর। আর বাবলু করলো কি, পঞ্চুর সামনেকার পা দুটো ধরে তাকে নিয়ে নানা রকম কেরামতি করতে লাগলো। পঞ্চুর সঙ্গে খেলা করতে করতেই বাবলুর মাথায় হঠাৎই একটা বুদ্ধি এলো। যেই না আসা বাবলু অমনি নিজের মনেই হাতে টুসকি দিয়ে চেঁচিয়ে বলল, দ্যাটস আইডিয়া। বিলু ভম্বল টুপটাপ করে গাছের ডাল থেকে নেমে পড়ল। বাচ্চু বিচ্ছুও শোয়া ফেলে গায়ের ধুলো ঝেড়ে উঠে বসলো ঘাসের উপর। পঞ্চুও তাকালো বাবলুর মুখের দিকে। বাবলু চোখ দুটো উজ্জ্বল করে বলল, একটা চমৎকার প্ল্যান এসছে মাথায়। ভম্বল বলল, কিসের প্ল্যান? বাবলু বলল, অ্যাডভেঞ্চারে। বিলু বলল, মাথা খারাপ।
এই মিত্তিরদের বাগানে বসে অ্যাডভেঞ্চার করা যায় নাকি? সাহস থাকলে ঠিকই যায়। কি করে নিবি? তাছাড়া অ্যাডভেঞ্চারের একটা পরিবেশ তো চাই। বাবলু বলল। যেখানে রহস্যের গন্ধ পাবো সেখানেই ছুটে যাব আমরা। বাচ্চু বিচ্ছু বলল। কাজটা কিন্তু খুব কঠিন। বাবলু বলল। হোক কঠিন, চেষ্টা তো করব। বিলু বলল। এ তাহলে এক ধরনের শখের গোয়েন্দাগিরি হবে, কি বল? ঠিক তাই। মন্দ নয়, দেখাই যাক না একটু চেষ্টা করে। বিলু একটু চুপ করে থেকে হঠাৎ উৎসাহিত হয়ে বাবলুর পিঠ চাপড়ে বলল। হ্যাঁ হ্যাঁ, লেগে পড়, জয়মা কালীর নামে। তার উপর তুই যখন আমাদের লিডার, তখন আর ভাবনা কিসের? বাচ্চু বিচ্ছু বলল। ও কি দারুণ মজা। সবাই সমস্বরে বলে উঠল। হুররে! পঞ্চুও অমনি আনন্দে ডেকে উঠল। বাবলু পঞ্চুকে জড়িয়ে ধরে বলল। তুইও আমাদের দলে থেকে সাহায্য করবি, পারবি তো? এবার কিন্তু আমাদের এই গ্রুপটার একটা নাম দিতে হবে, এবং এই বাগানেই, এই পোড়ো বাড়ির ভিতরেই ঘাঁটিটা আমাদের হবে। বিলু বলল। কি নাম দিবি দলটা? হোম্বল বলল। সবাই যখন আমাদের পঞ্চপাণ্ডব বলে, তখন আমাদের দলের নামও তাই হবে, পঞ্চপাণ্ডব অ্যান্ড কো। তুই একবারে বুদ্ধুরাম, অ্যান্ড কোং হয় নাকি? বাচ্চু বলল। তুমিই বলো বাবলুদা। বিচ্ছু বলল। শুধু পঞ্চপাণ্ডব নামটা কেমন? না, নামটাকে আর একটু মডার্ন করতে হবে। আমাদের দলের নাম হবে পাণ্ডব গোয়েন্দা। বাচ্চু বিচ্ছু চেঁচিয়ে বলল। ওয়ান্ডারফুল। হোম্বল বলল। আমি এখন আমাদের পাড়ার ঘেঁচাদাকে দিয়ে একটা সাইনবোর্ড করিয়ে আনছি, যাতে লেখা থাকবে আমাদের দলের নাম পাণ্ডব গোয়েন্দা। সেই ভালো, আজ থেকেই তাহলে আমাদের কাজ শুরু করা যাক। ভম্বল, তুই সাইনবোর্ডটা তৈরি করতে যা, আমরা ততক্ষণে ঘরটা পরিষ্কার করে ফেলি। হোম্বল চলে গেল। বিলু বলল। ঘর তো পরিষ্কার করবি, কিন্তু একটা ঝাঁটা তো চাই। তারপর জল ছিটোবার জন্য চাই একটা বালতি। ঝাঁটা না হলে চলবে, কালকাসুদের ঝাড় দিয়ে এই ঝাঁটা বানিয়ে নেবো, কিন্তু বালতি কোথায় পাবো? বিচ্ছু বলল। আমি আনছি। বাচ্চু বলল। কি করে আনবি? মা যদি দেখতে পায়? সে আমি ঠিক নিয়ে আসবো লুকিয়ে। এই বলে বিচ্ছু চলে গেল। ততক্ষণে বাবলু, বিলু আর বাচ্চু ঘর পরিষ্কারের কাজে লেগে গেছে। একটু পরে বিচ্ছু বালতি নিয়ে ফিরে এলে সেই বালতি করে পাশের পুকুর থেকে জল এনে ঘরময় ছেটানো হলো। হোম্বলও ফিরে এলো ঘন্টা দুয়েকের মধ্যে। ওর হাতে চমৎকার একটা সাইনবোর্ড, যাতে লেখা পাণ্ডব গোয়েন্দা। এই বোর্ডটা ওরা ভাঙা বাড়ির দেওয়ালে পেরেক ঠুকে লাগিয়ে দিল। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। কাজেই ওরা আর কেউ রইল না সেখানে। পঞ্চুকে নিয়ে যে যার ঘরে ফিরে গেল। রাত্রিবেলা বাচ্চু আর বিচ্ছু পাশাপাশি শুয়েছিল। দুজনেই ঘুমোচ্ছিল অঘোরে। এমন সময় গুমোট গরমে হঠাৎ ঘুম ভেঙে গেল বিচ্ছুর। বিছানায় শুয়ে তাই এপাশ ওপাশ করতে লাগলো। দুপুরবেলার ঘটনাগুলোও মনে আসতে লাগলো সব। হঠাৎই মনে পড়ল, আরে পলিথিনের বালতিটা তো সেই ভাঙা বাড়িটার ভিতরেই ফেলে রেখে এসেছি, সেটা তো আনা হয়নি। মনে পড়তেই বুকটা ধড়াস করে উঠল। কেননা কাল সকালে যখন বালতির খোঁজ পড়বে, তখন যদি মা বালতি না পান, তাহলেই তো সব ফাঁস হয়ে যাবে। আগে তো দুম দাম ঘা কতক দিয়েই দেবেন ওকে, তারপরে অন্য কথা। বিচ্ছু যে কি করবে কিছু ভেবে পেল না। পাশ ফিরে দেখল বাচ্চু অঘোরে ঘুমাচ্ছে। রাত এখন কত তাই বা কে জানে। বিচ্ছুর মনে হলো বাচ্চুকে একবার ডাকে, কিন্তু কেন কে জানে ওর এই আরামের ঘুমটা নষ্ট করতে খুব মায়া হলো বিচ্ছুর। তাই বারবার উসখুস করতে লাগলো,
তারপর একবার ডাকবো কি ডাকবো না ভাবতে ভাবতে মৃদু একটু টিপনি দিয়ে ডেকেই ফেলল বিচ্ছু। এই দিদি, দিদি শোন। বাচ্চুর ঘুম ভেঙে গেল, তবুও সে নিদ্রা জড়ানো গলায় বলল, কি? শোন না ভালো করে। বাচ্চু বিরক্ত হয়ে বলল, বল না কি বলছিস। একটা খুব ভুল হয়ে গেছে রে। বিচ্ছু এবার চোখ মেলল। কি হয়েছে? বালতিটা সেখানে পড়ে আছে, নিয়ে আসা হয়নি। ঘুমের ঘোর ক্ষণিকের জন্য কেটে গেল বাচ্চুর। বলল, কি হবে তাহলে? তুই বল না কি হবে। মা সকালবেলা বালতি দেখতে না পেলে খুব বকবে। তাছাড়া মায়ের রাগ জানিস তো, আগেই মেরে দেবে দুমদাম করে। মারবার আগেই তুই কেঁদে দিবি, তাহলে আর কিছু বলবে না। এই বলে পাশ ফিরে শুলো বাচ্চু। বিচ্ছু বলল, বালতিটা যদি কেউ চুরি করে নেয়? যায় যাবে, যেমন নিয়ে গেছিস তুই, বুঝবি এবার ঠেলা। বিচ্ছুর খুব ভয় হলো এবার। সে ভয়ে ভয়ে বলল, তুই একবার আমার সঙ্গে যাবি রে দিদি। বাচ্চু অবাক হয়ে বলল, কোথায়? এইখানে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত রাত্রে সেইখানে আবার কেউ যায় নাকি? বালতি না পেলে কাল সকালে কি কাণ্ড হবে বুঝতে পারছিস তো? যা হয় হবে, এখন চুপ করে শুয়ে থাক দেখি, আমার খুব ঘুম পাচ্ছে। এই বলে বাচ্চু পাশ ফিরে শুলো। বিচ্ছু আর কি করে, সেও চুপ করে শুয়ে রইল একপাশে। শুয়ে রইল, কিন্তু ঘুম এলো না। একটা দুশ্চিন্তা বারবার ওর মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। সে শুয়ে শুয়ে শুধু সেই বালতিটার কথাই ভাবতে লাগলো। তারপর এক সময় যখন পাশে শুয়ে থাকা বাচ্চুর নাক ডাকার শব্দ শুনতে পেল, তখন বুঝলো বাচ্চু বেশ গভীর ঘুমেই মগ্ন হয়ে গেছে। বিচ্ছু ততক্ষণে মনস্থির করেই ফেলেছে। সে আর বাচ্চুকে কোনো রকম বিরক্ত না করে চুপি চুপি উঠে বসল। তারপর আস্তে আস্তে দরজার কাছে গিয়ে খিলটা খুলে নেমে এলো রাস্তায়। রাস্তায় নেমে চারদিকে একবার তাকিয়ে দেখল বিচ্ছু। চারদিক নিস্তব্ধ, শুধু লাইট পোস্টের আলোগুলো সেই ঘন অন্ধকারের জবনিকায় ভূতের মতো দাঁড়িয়ে আছে। বিচ্ছু পায়ে পায়ে বাবলুদের বাড়ির দিকে এগিয়ে চলল। বাবলুদের বাড়ির কাছে আসতেই দেখতে পেল বাবলুদের রকে বেশ খোশ মেজাজে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে পঞ্চু। পঞ্চু শুয়ে শুয়ে এক চোখে পিট পিট করে একবার দেখে নিল বিচ্ছুকে। তারপর বিচ্ছু ডাকবার আগেই আনন্দে লাফিয়ে লেজ নেড়ে নেড়ে ছুটে এলো বিচ্ছুর কাছে। এই অসময়ে বিচ্ছুর সঙ্গটা ওর কাছে সত্যিই অপ্রত্যাশিত ছিল। পঞ্চু একবার বিচ্ছুর পায়ের কাছে গড়াগড়ি খেয়ে কুই কুই করতে লাগলো। বিচ্ছু পঞ্চুর গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল, চল পঞ্চু, তোতে আমাতেই যাই, সেই ভাঙা বাড়িতে গিয়ে বালতিটা নিয়ে আসি। পঞ্চু কি বুঝলো কে জানে, এত রাত দুপুরে একটা অভিযানের গন্ধ পেয়েই বুঝি সারা গা ঝাড়া দিয়ে খাড়া হয়ে দাঁড়ালো। বিচ্ছু পঞ্চুকে নিয়ে এগিয়ে চলল মিত্তিরদের বাগানের দিকে। রাতের অন্ধকারে বাগানের এক কোণে ভাঙা বাড়িটা যেন প্রেতপুরীর মতো থমথম করছিল। একে রাত্রির অন্ধকার, তার উপর ছায়া ছায়া কালো গাছপালাগুলো দেখলে বুকের ভেতরটা যেন ছ্যাত করে ওঠে। নেহাত পঞ্চু রয়েছে তাই, না হলে এই অন্ধকারে একা আসতে বিচ্ছুর সত্যিই খুব ভয় করত। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না যে। বিচ্ছু আর পঞ্চু নিঃশব্দে বাগান পার হয়ে সেই ভাঙা বাড়িতে গিয়ে জুটল। ঘরের ভেতরটা তখন ঘন অন্ধকারে ঢাকা ছিল, তাই বালতিটা যে ঠিক
কোনখানে আছে তা দেখতে পেল না বিচ্ছু। আর পঞ্চুও ঠিক বুঝতে পারল না বিচ্ছুর এখানে কিসের জন্য আসা। বিচ্ছু অনেকক্ষণ ধরে এদিক সেদিক খোঁজাখুঁজি করতে লাগলো বালতিটাকে। এমন সময় সিঁড়ির উপর থেকে হঠাৎ একটা জোরালো টর্চের আলো ওর মুখে এসে পড়ল। আর কে যেন একজন গম্ভীর গলায় বলে উঠল, কে রে তুই? সঙ্গে সঙ্গে পঞ্চু ক্ষুব্ধ গলায় চিৎকার করে উঠল। তারপরই আলো লক্ষ্য করে তীরের মতো ছুটে গেল সে। বিচ্ছু তখন ভয়ে কাঠ হয়ে গেছে। সে বুঝতে পারল না রাত দুপুরে এই লোকটা কে। পঞ্চু ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে ভয়ে কেঁদে উঠল। বিচ্ছুর কান্না শুনে ওর কোনো বিপদ হয়েছে মনে করেই লোকটাকে ছেড়ে পঞ্চু আবার ছুটে এলো ওর কাছে। আর ঠিক তখনই মনে হলো কে বা কারা যেন ছাদের উপর দিয়ে ছুটতে ছুটতে বাগানের দিকে লাফিয়ে পড়ল। পঞ্চুকে পেয়ে বিচ্ছুর মনে আবার সাহস ফিরে এলো। সে তখন কোনো রকমে বালতিটাকে খুঁজে নিয়ে পঞ্চুর সঙ্গে বাড়ির দিকে দৌড়। পরদিন সকালবেলা বাচ্চুকে সব কথা খুলে বলল বিচ্ছু। কাল রাতে সে আর পঞ্চু কিভাবে গিয়েছিল, কি দেখেছিল সব বলল। সব শুনে বাচ্চু চোখ দুটো বড় বড় করে বলল, বলিস কি রে, ভয় করলো না তোর? না, ভয় আবার কি? উফ, তুই সত্যিই বিচ্ছু। আমি হলে তো ভয়ে হার্টফেলই করতাম। এই অন্ধকারে রাত দুপুরবেলা একা একা, বাপরে। তবে ভয় যে করেনি তা নয়, আলোটা যখন মুখের ওপর এসে পড়লো তখন খুব ভয় হয়েছিল। কি মনে হয়েছিল? আমি তো ভূত মনে করেছিলাম। না না, ভূত নয়। ভূত হলে টর্চ ব্যবহার করবে না। এ নিশ্চয়ই কোনো চোর ডাকাতের ব্যাপার আছে। তাই বলেই মনে হয়। এখন তাহলে কি করা যায়? ব্যাপারটা বাবলুদাকে জানানো উচিত। আমি একবার বাবলুদার কাছে যাই, তারপর বাবলুদা যা ডিসিশন নেবে তাই হবে। ঠিক, তুই তাহলে এখনই যা। বাচ্চু চলে গেল। দুপুরবেলা মিত্তিরদের বাগানে সেই ভাঙা বাড়িতে গিয়ে জমায়েত হলো সকলে। বাবলু, বিলু, ভুম্বল, বাচ্চু, বিচ্ছু এবং পঞ্চু, কেউ বাদ গেল না। বিচ্ছু ধীরে ধীরে গত রাতের ঘটনাটা সবিস্তারে খুলে বলল। শুনে তো অবাক সকলে। বাবলু বলল, আমি বিচ্ছুর এই দুর্দান্ত সাহসের প্রশংসা করি। বিলু বলল, কিন্তু এইরকমই যদি হয়ে থাকে তাহলে এর পরেও কি আমাদের এখানে ঘাঁটি গাড়া ঠিক হবে? আলবাদ হবে। এমন নিরিবিলি জায়গায় আর কোথায় পাবো বল? তাছাড়া এই বাগানে যাতায়াত তো আমাদের একদিনের নয়। সে কথা ঠিক, কিন্তু কাল রাত্রে যা হয়ে গেল তারপরে। বাবলু বলল, দেখ, ভীতু ছেলের মতো কথা বলিস না। পাণ্ডব গোয়েন্দারা যে ভীতু নয় এটা প্রমাণ করতে হবে। আমাদের ঘাঁটি এখানেই থাকবে এবং সময় পেলেই আমরা এখানে জড়ো হব। যাক, যে জন্য আমরা আমাদের এই পাণ্ডব গোয়েন্দা তার উদ্বোধন আজই হবে। আজ থেকেই শুরু হবে আমাদের কাজ। আজ রাত 12টার সময় সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আমাদের বাড়ির লাইট পোস্টের নিচে এসে দাঁড়াবি তোরা। সেখান থেকেই দল বেঁধে আমরা এখানে আসব। তবে পঞ্চুকে এবার আমাদের সঙ্গে নেব না, কেননা যদি ভৌতিক ব্যাপার হয় তাহলে কুকুর ভূত চেনে, ও বেটা চেঁচিয়ে মাটি করে দেবে। এই কথা শুনে বিলু বলল যে, কিন্তু আমার মনে হয় পঞ্চু আমাদের সঙ্গে থাকলে ভালোই হতো। না। সেই কথা শুনে পঞ্চু অমনি মুখ উঁচিয়ে প্রতিবাদ করে উঠল। না পঞ্চু, আমাদের আজকের এই অভিযানে তোমাকে আমরা সঙ্গে নিতে পারবো না। বিলু, ভোম্বল, বাচ্চু, বিচ্ছু সবাই তখন বাবলুকেই সমর্থন করল। একেবারে পুরোপুরিভাবে ঠিক হয়ে গেল যে পঞ্চু ওদের সঙ্গে যাচ্ছে না।
রাত তখন 12টা। বিলু, ভোম্বল, বাচ্চু, বিচ্ছু ঠিক সময়েই বাবলুদের বাড়ির সামনে লাইট পোস্টের নিচে এসে দাঁড়ালো। এসে দেখলো ওরা আসবার আগেই বাবলু এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপর যেই ওরা জড়ো হলো অমনি সবাই মিলে চলল মিত্তিরদের বাগানের দিকে। যথাসময়ে বাগানের সেই ভাঙা বাড়ির মধ্যে গিয়ে ঢুকলো সকলে। আজ আর এখানে আসতে অন্ধকারেও কোনো অসুবিধা হলো না, কেননা বাবলুর হাতে টর্চ ছিল। না হলে যা অন্ধকার তাতে পাশের লোককেই দেখা যায় না। বাবলু উৎসাহিত হয়ে বলল, আজ রাতেই এই বাড়ির সমস্ত ঘর আমরা ঘুরে দেখব। ভাগ্য ভালো থাকলে কাল রাতের রহস্য আজই উদ্ঘাটন। বিলু বলল, দেখাই যাক চোর ডাকাত নাকি ভূত। যদি ভূত হয় তাহলে আমরা এতজন যখন আছি তখন ভূত নিশ্চয়ই আমাদের কাছে আসবে না। ভোম্বল ভয় পেয়ে বলল যে সঙ্গে একটা আঁশবটি রাখলে ভালো হতো। আঁশবটি দিয়ে কি হবে? আঁশবটি দেখে কি ভূত পালাবে? বোকা কথাকারে, এত ভয় কেন? এটা বিজ্ঞানের যুগ, এই যুগে ভূত বলে কিছু আছে নাকি? আর ভূত যদি থাকেও তাহলে ভূতের সঙ্গে খালি হাতে লড়বো। ভোম্বল বলল, আমি অবশ্য আসবার সময় সঙ্গে একটা গুলতি আর কিছু পোড়ামাটির গুলিও নিয়ে এসেছি, দরকার হলেই কাজে লাগবে। খুব ভালো করেছিস, অনেক কাজে লাগবে ওটা। দে গুলতিটা আমার হাতে দে। ভোম্বল গুলতিটা বাবলুর হাতে দিল। এমন সময় হঠাৎ শব্দে সবাইকে চুপ করতে বলল বাবলু। সবাই কান খাড়া করে শুনতে লাগলো। সেটা কেমন যেন রোমাঞ্চকর মনে হলো। বিচ্ছু এসে বাচ্চুর গায়ের কাছে ঘন হয়ে দাঁড়ালো। সবাই শুনল ছাদের উপর কেমন যেন একটা খসখস আওয়াজ হচ্ছে। এই ঘন অন্ধকারে নিকষ কালোয় এই ভাঙা বাড়িটা তখন সত্যি প্রেতপুরী বলে মনে হলো। মুঠো মুঠো জোনাকি চারিদিকে ইতস্তত বিক্ষিপ্তভাবে উড়ে বেড়াচ্ছে। সেই মিটিমিটি জোনাকির আলোয় মনে হলো এই পরিবেশটাই এক সাংঘাতিক রকমের বিভীষিকাময়। বাইরে চাপা গাছের ডালে একটা পেঁচা ডাকলো। ওরা টর্চের আলো নিভিয়ে দিয়েছে তখন। প্রত্যেকেই স্তানুর মতো দাঁড়িয়ে আছে। দেয়াল ঘেঁষে নীরবে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল ওরা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একসময় খুব সাবধানে অত্যন্ত চাপা গলায় বাবলু বলল, সবাই আমার পিছু পিছু আয়। তারপর গুলতিটা একটু টেনে টেনে দেখে হাতে দিয়ে বাবলু বলল, এগুলো তোর কাছে রাখ বিল্লু, তোর হাতের অব্যর্থ টিপ। যদি দেখিস আমাদের মুখের ওপরে কোনো আলো এসে পড়ছে তাহলে সঙ্গে সঙ্গে সেই আলো লক্ষ্য করে গুলতিটা টিপ করবি। বিলু আচ্ছা বলে গুলি ও গুলতি নিয়ে নিল। তারপর সবাই মিলে এগিয়ে চলল বাবলুর পিছু পিছু। ওরা এ ঘর সে ঘর করে দোতলায় উঠে এলো। দোতলার বারান্দা পার হয়ে একটা ঘরের কাছে যেতেই দেখলো ঘরের ভেতর থেকে মৃদু একটু আলোর রেখা খুব অস্পষ্টভাবে বাইরে ভেসে আসছে। ওরা একবার থমকে দাঁড়ালো। তারপর খুব সন্তর্পণে ঘরের ভেতর উঁকি দিয়ে দেখল একজন ভদ্রলোক হাত পা বাঁধা অবস্থায় ঘরের মেঝেই পড়ে আছেন, আর দুটো কঙ্কাল দুপাশে দাঁড়িয়ে আছে ধারালো দুটি ছোড়া হাতে নিয়ে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! একজন ছোড়া উঁচিয়ে বলছে, এখনো কিন্তু সময় আছে, যদি ভালো চান তো শীঘ্রই এই কাগজটিতে লিখে দিন। আমরা গেলেই যেন আপনার স্ত্রী আমাদের হাতে 20,000 টাকা তুলে দেয়। যদি না লেখেন তো তাহলে আজ রাতে আপনাকে খুন করে আমরা এই বাগানের চাপা গাছে গোড়ায় পুঁতে ফেলবো। আপনার মতো আরো অনেককেই সরিয়ে দিয়েছি আমরা। অতএব যা বলছি তা চটপট করে ফেলুন। ভদ্রলোক কঠিন গলায় বললেন, ও টাকা আমার মেয়ের বিয়ের জন্য
সবে কাল তুলেছি, আমার এখনো 5,000 টাকার দরকার। আমি কি করে ও টাকা তোমাদের দেব? আপনাকে দিতেই হবে। অসম্ভব, ও আমি দিতে পারবো না। চিঠি তাহলে লিখবেন না আপনি? না, আমার মেয়ের বিয়ে আমার বাড়ির লোকরাই দিয়ে দেবে। তোমাদের যা ইচ্ছা তা করতে পারো। এই না দেখেই তো পাণ্ডব গোয়েন্দাদের চক্ষু গেল স্থির হয়ে। এ আবার কি আশ্চর্য ব্যাপার! কঙ্কাল যে মানুষের মতো কথা বলে তা ওদের ধারণাতেও ছিল না। কঙ্কাল মানেই তো ভূত, আর তাই যদি হয়, মানে ভূতই যদি হয়, তবে ভূতে কেন খামোকা টাকা চাইতে যাবে? এ শুধু আশ্চর্য নয়, দারুণ এক রহস্যময় ব্যাপার। এই কথা শুনে বিলু বলল যে, কি করবি রে বাবলু? কেটে পড় শিগগির, হাওয়া খারাপ, তাই তো মনে হচ্ছে। এদের কথা শুনে বাবলু একটু রেগে বলল, আচ্ছা ইডিয়ট, তো তুই চুপ কর না। যেই না বলা সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ঘুরে তাকালো। তারপর চট করে বাতিটা নিভিয়েই টর্চের এক ঝাঁক তীব্র আলোর ওদের মুখের উপর নিক্ষেপ করে বলল, কে কে ওখানে? ধরা পড়ে গিয়ে বাবলুদের তখন দারুণ সাহস বেড়ে গেছে, আবার জেদও চেপে গেছে খুব। তাই ওরা সমস্বরে বলে উঠল, পাণ্ডব গোয়েন্দা। পিলু রেডি হয়েই ছিল। সঙ্গে সঙ্গে সে একটু আড়াল হয়ে টর্চের মুখ লক্ষ্য করে গুলতি টিপ করল। একেবারে অব্যর্থ টিপ লাগলো গিয়ে ঠিক টর্চের আলোর মুখেই। লাগা মাত্রই ফট করে ভেঙে গেল কাঁচটা। সে আলোও নিভে গেল তখনই। ওদের আলো যেই না নিভল, অমনি জ্বলে উঠল বাবলুর টর্চ। একটা কঙ্কাল ভয়ে চেঁচিয়ে উঠল, ভূত! এই নিশ্চয় ভুতুড়ে ব্যাপার। হাতের কাছে একটা আতলা ইট পড়েছিল। ভোম্বল করল কি, চট করে সেই ইটটা কুড়িয়ে নিয়ে ছুঁড়ে মারল কঙ্কালটার মুখে। ওতেই যথেষ্ট। ইটের ঘা খাওয়া মাত্রই মাথা ঘুরে পড়ে গেল বাছাধন। সেই না দেখে অপর কঙ্কালটি ভয়ে বিস্ময়ে চমকে উঠে বলল, মাই গড! বলেই এক লাফে পাশের ভাঙা জানলাটা দিয়ে হাওয়া। তারপর দূরদার করে উপরের সিঁড়ি বেয়ে দে দৌড়। বাবলু, বিলু, ভোম্বল, বাচ্চু বিচ্ছুও কঙ্কালটার দৌড়ের বহর দেখে অবাক হয়ে গেল। এমন সময় ছাদের উপর থেকে পঞ্চুর গলা শোনা গেল। বাবলু অবাক হয়ে বলল, ওটা পঞ্চুর গলা না? পঞ্চু কোথা থেকে এলো? ওকে তো আমরা ডাকিনি। বিচ্ছু বলল, ও নিশ্চয়ই লুকিয়ে আমাদের পিছু পিছু পালিয়ে এসেছে। উফ, কি দুষ্টু! যাক, ভালোই হয়েছে। আয় পঞ্চু আয়, আমরা এখানেই আছি। কিন্তু কোথায় পঞ্চু? ওরা বারান্দার কাছে এগিয়ে এসে দেখল পঞ্চু তখন পলায়মান। সেই কঙ্কালটাকে ধরবার জন্য তীরের মতো ছুটছে। যাক, পঞ্চু যখন গেছে তখন আমাদের ওইদিকে মাথা ঘামানোর দরকার নেই। এখন ঘরের ভেতরে ঢুকে দেখা যাক ব্যাপারখানা কি। ওরা সকলে ঘরের ভেতর ঢুকলো। তারপর টর্চ জেলে সেই অচৈতন্য কঙ্কালটার কাছে এগিয়ে গেল ওরা। বিলু আর ভোম্বল হাত পা বাঁধা ভদ্রলোকের বাঁধন খোলার কাজে লেগে গেল। ভদ্রলোক মুক্তি পেতেই তাড়াতাড়ি পকেট থেকে দেশলাই বার করে জেলে ফেললেন বাতিটাকে। বাতির আলোয় ঘরটা আলোকিত হয়ে উঠতেই ওরা দেখল এতক্ষণ দূর থেকে যাকে ওরা কঙ্কাল বলে ভুল করছিল, আসলে সে কঙ্কালই নয়, কঙ্কালের পোশাক পরা মানুষ মাত্র। আর কালো পোশাকের উপর সাদা সাদা ডোরা এমনভাবে আঁকা যে তাকে আচমকা দেখলে সত্যিকারের কঙ্কাল বলেই মনে হবে। মানুষটা তখনও অজ্ঞান হয়েই ছিল। ওরা সেই অবস্থাতেই বেশ শক্ত করে বেঁধে ফেলল তাকে। এদিকে সেই ভদ্রলোক তো মুক্তি পাবার আনন্দে গদগদ হয়ে বাবলুকে জড়িয়ে ধরে বললেন,
কে বাবা তোমরা? বিপদে আমার প্রাণ বাঁচালে। ঠিক সময় তোমরা এসে না পড়লে ওরা আমাকে নির্ঘাত মেরে ফেলতো। আমাদের পরিচয় পরে পাবেন, এখন আপনি একটা কাজ করুন, শিগগিরই গিয়ে পুলিশ ডেকে নিয়ে আসুন, একদম দেরি করবেন না, যান। হ্যাঁ, আমরা ততক্ষণ এই লোকটাকে পাহারা দিই। ভদ্রলোক বললেন, ঠিক বলেছ, আমি গিয়ে এখনই পুলিশ নিয়ে আসছি, তোমরা একটু অপেক্ষা করো। এই বলে ভদ্রলোক চলে গেলেন। দূর থেকে পঞ্চুর ডাক তখনও কানে আসছে। এই বাড়ির পিছন দিকেই একটা পুকুর আছে। সেই পুকুরের পাড় থেকে পঞ্চুর গলার স্বর ভেসে আসছে। আমার মনে হয় কঙ্কালের পোশাক পরা সেই লোকটা পালাতে না পেরে জলে ঝাঁপ দিয়েছে, আর পঞ্চুও ছাড়বার পাত্র নয়, বোধহয় উঠতে দিচ্ছে না ব্যাটাটাকে। খানিক পরেই বাগানের বাইরে একটা গাড়ি থামার শব্দ পাওয়া গেল। গাড়ি থেকে নেমে কয়েকজন পুলিশ বাগানে ঢুকতেই ভোম্বল উপর থেকে হেঁকে বলল, আমরা সবাই এখানে আছি, আপনারা সোজা উপরে উঠে আসুন। পুলিশের লোকেরা দ্রুত উপরে উঠে এলো। ওদের সঙ্গে ছিলেন সেই ভদ্রলোক এবং থানার ওসি। ভদ্রলোক বললেন, এই যে এই সেই ছেলেরা যারা আমার জীবন রক্ষা করেছে। ওসি বাবলুর কাঁধে হাত রেখে বললেন, তোমাদের পরিচয়? আমরা পাণ্ডব গোয়েন্দা। আজকের দিনে তোমাদের মতন ছেলে মেয়েদের দেখাই যায় না। তা পাণ্ডব গোয়েন্দা মানে কিছু বুঝলাম না তো ভাই। এত রাতে তোমরা এখানে কি করতে এসেছিলে? বাবলু তখন একে একে সব কথা খুলে বলল। সব শুনে ওসি অত্যন্ত খুশি হয়ে বললেন, এই যে ভদ্রলোককে জীবন রক্ষা করলে তোমরা, ইনি কে জানো? ইনি একজন অধ্যাপক, তোমরা হয়তো নামও শুনে থাকবে। কি নাম? এনার নাম ভবেশ রায়। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। এমন সময় ওসির চোখ পড়ল সেই কঙ্কালের পোশাক পরা লোকটির দিকে। লোকটিকে দেখেই চমকে উঠলেন তিনি। আরে, এই ব্যাটা তো একজন দাগি আসামি। আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম ব্যাটাকে। বেশ কয়েকটা মার্ডার কেসও ঝোলানো আছে ব্যাটার নামে। আরও একজন আছে স্যার। কোথায়? সে গিয়ে পুকুরে ছাপ দিয়েছে, আমাদের কুকুর পাহারা দিচ্ছে তাকে। ওই যে শুনুন আমাদের কুকুরের ডাক। পঞ্চু তখনও সমানে চেঁচিয়ে চলেছে। এই তোরা ব্যাটাটাকে অ্যারেস্ট কর, ভ্যানে ওঠা। আমি ততক্ষণে অন্যটার ব্যবস্থা করি। এই বলে আরও 2-4 কনস্টেবলকে নিয়ে পুকুরের দিকে চললেন। পাণ্ডব গোয়েন্দারাও পুলিশের সঙ্গেই চলল। জোড়া জোড়া টর্চের আলোয় আলোকিত পথে দলবদ্ধ হয়ে চলতে কোনো অসুবিধেই হলো না। পুকুর পাড়ে গিয়ে সবাই যা দেখল তা এক মহা কেলেঙ্কারির ব্যাপার। পলাতক লোকটি প্রাণ বাঁচাবার জন্য সত্যিই জলে ঝাঁপ দিয়েছে, আর পঞ্চু তাকে এমন ফ্যাসাদে ফেলেছে যে বাছাধন কোনো রকমেই ডাঙায় উঠতে পারছে না। যেদিক দিয়ে উঠতে যায় সেদিক দিয়েই আক্রমণ করে পঞ্চু। নিরুপায় লোকটি তখন পঞ্চুর আঁচড় কামড় থেকে বাঁচবার জন্যে জলের উপর রসগোল্লার মতো ভাসছে। বাবলুকে গিয়ে পঞ্চু ধরতেই জল থেকে সুরসুর করে উঠে এলো লোকটি। পুলিশের লোকেরা হাতকড়া নিয়ে একেবারে তৈরি হয়ে দাঁড়িয়েছিল। উঠে আসতেই অ্যারেস্ট করলো লোকটিকে। পাণ্ডব গোয়েন্দাদের এই নৈশ অভিযান সত্যই সফল হলো। দুজন নামকরা দুষ্কৃতীকে যে ওরা ধরিয়ে দিতে সক্ষম হলো, এটা বড় কম কর্তৃত্বের ব্যাপার নয়। তাছাড়া একজনের জীবনও রক্ষা হলো। ওসি সেই রাতে পুলিশের জিপে করেই পাণ্ডব গোয়েন্দাদের প্রত্যেককে তাদের বাড়িতে পৌঁছে দিলেন এবং সকলের বাবা মাকে ধন্যবাদ জানালেন। আর সেই ভদ্রলোক অর্থাৎ ভবেশবাবু তার মেয়ের বিয়েতে পাণ্ডব গোয়েন্দাদের নিমন্ত্রণ তো করলেনই, উপরন্তু করলেন কি, তার পরদিন রাত্রেবেলা পাণ্ডব গোয়েন্দাদের প্রত্যেকের বাবা মাকে পর্যন্ত বাড়িতে নিয়ে এসে দারুণভাবে খাওয়ালেন। সে নিমন্ত্রণে অবশ্য পঞ্চুও বাদ পড়েনি।
সেই থেকে পাণ্ডব গোয়েন্দাদের নাম সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ল।